যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আজকে এ প্লাস পেয়ে এখানে উত্তীর্ণ হয়েছি, এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে ইতিপূর্বে অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, মেডিকেলে পড়াশোনা করেছেন, প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনা করে এই রাষ্ট্রে প্রতিটা সেক্টরে তারা অবদান রাখছেন। কিন্তু সেই অবদানটাতে আমরা যদি তাকাই, আমরা জাস্ট গত বছর দেখি এসএসসি পাস করে এসএসসিতে গত বছর পত্রিকার মধ্যে সার্ভে করা হয়েছে, সেখানে পত্রিকার মধ্যে ৭৮ জন ছাত্র আত্মহত্যা করেছে। তাহলে এ প্লাস পাওয়াটা কি সহজ ছিল? আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা আমাকে একটি সাময়িক সম্মান দেয়, কিন্তু একজন মানুষ হিসেবে যে মোরালিটি শিক্ষাটা থাকা দরকার, একজন মানুষ হিসেবে যে স্রষ্টা জীবন দিয়েছে, সেই স্রষ্টার দেওয়া জীবনটাকে যে নিমিষেই নিজের খেলতামাশায় শেষ করে দেওয়া যায় না, সেই শিক্ষা আমাকে এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিতে পারে না। এই যে ৭৮ জন ছাত্র আত্মহত্যা করেছে, এই আত্মহত্যা করার সাথে সাথে কি শুধুমাত্র ৭৮টা জীবন গিয়েছে? তার পরিবার ভেঙে পড়েছে, তার বন্ধু বান্ধব ভেঙে পড়েছে, রাষ্ট্রের জন্য সে একটা দুঃখের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপরে দেখেন যে এই বিষয় এসএসসিতে এ প্লাস পেয়ে অসংখ্য ছাত্রছাত্রী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, মেডিকেলে পড়াশোনা করেছেন, কিন্তু গিয়ে তারা তাদের ইন্টারমিডিয়েট লাইফ কোর্স শুরু করার আগে শেষ করে দিয়েছে। অসংখ্য ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে, দর্শিত হয়েছে। অসংখ্য ছাত্রছাত্রী তাদের জীবন মাদকের কাছে শেষ করে দিয়েছে। তাহলে এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে একজন প্রকৃত সম্পূর্ণরূপে মানুষ হওয়ার শিক্ষা দিতে পারে না। নেপোলিয়ন বলেছিল যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। কিন্তু এসএসসি পাস করার পরেও একজন ছাত্র, ইন্টারমিডিয়েট পাস করার পরেও একজন ছাত্র প্রকৃত মানুষ হতে পারছে না, জাতির জন্য অ্যাসেট হতে পারছে না। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুটা ত্রুটি রয়েছে। ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। শিক্ষক দ্বারা ছাত্রীর শ্লীলতাহানি হচ্ছে না, তার সহপাঠী দ্বারা তার সহপাঠী বোনটি শ্লীলতাহানির শিকার হচ্ছে, দর্শিতা হচ্ছে। এগুলো অহরহ ঘটনা। এরপরে বাংলাদেশ থেকে একটু দুজন আলোচক একটু আগে বলেই গিয়েছেন যে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে, এগুলো সব শিক্ষিত মানুষরাই করছে, তাই না? বৃদ্ধাশ্রম ভরপুর হয়ে আছে, কারা করছেন? বৃদ্ধাশ্রমে কাদের বাবা মাকে পাঠানো হয়েছে? ওই শিক্ষিত মানুষটাই তো পাঠিয়েছে। তাহলে এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এটা প্রকৃত মানুষ হিসেবে আমাদেরকে গড়ে তুলতে পারছে না। এখানে একটা নিঃসন্দেহে ত্রুটি রয়েছে, যেটা নেপোলিয়নের ভাষায় শিক্ষিত জাতি উপহার দিতে পারতো, সেই শিক্ষিত জাতি উপহার না দিয়ে এই বাংলাদেশে সেটা একটা বিশাল সংখ্যক বেকার উপহার দিচ্ছে বাংলাদেশে। ফলে মাথা পিছু আমাদের ঋণ দাঁড়াচ্ছে ১ লক্ষ করে। আজকের যে নবজাতকটা জন্মগ্রহণ করছে তার মাথায় ১ লক্ষ টাকা ঋণ আছে। এটা কেন হয়? আমাদের পরে স্বাধীনতা অর্জন করা সিঙ্গাপুর স্বাধীনতার ২৬ বছর আজকে কোথায় গিয়ে অবস্থান করছে? আমাদের পরে স্বাধীনতা অর্জন করা মালয়েশিয়া, যে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ বলেছিল শেখ মুজিবকে যে আমার কিছু লোককে আপনারা চাকরি দেন, শেখ মুজিব ওনাদেরকে ডিনাই করেছিল, না চাকরি দেওয়া যাবে না। অর্থাৎ এই বাংলাদেশ ইবনে বতুতা ১১৯২তে মরক্কো থেকে এখানে আগমন করেছিলেন। তেনার একটা বিখ্যাত গ্রন্থ আছে, রেহালা গ্রন্থ। সেই রেহালা গ্রন্থে তিনি বলেছিলেন যে এটা হচ্ছে একটা দুর্যোগে পূর্ণ নিয়ামত কানা। আমরা ছোটবেলায় পড়েছি যে এখানে হচ্ছে ফুলে ফলে সজ্জিত, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, এগুলো আমরা পড়েছি না? এতটা ঐশ্বর্যে ভরপুর ছিল এই বাংলাদেশ। সেই বাংলাদেশ আজকে স্বাধীনতার ৫৩ বছর এসে মালয়েশিয়ার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে রেমিটেন্স আসবে কবে। রেমিটেন্স যখন বন্ধ করে দেওয়া হয়, সেই বাংলাদেশ আজকে ভিক্ষার হাত নিয়ে দাঁড়িয়ে থাকে, সহযোগিতা চায় বিশ্ব ব্যাংকের কাছে, IMF এর কাছে ধার দেয়, দেনা করে, কোটি কোটি টাকা দেনা করে থাকে তারা। তাহলে এই বাংলাদেশ আমাদেরকে শিক্ষিত উপহার দিয়েছে ঠিক, কিন্তু এই শিক্ষিত আমাদের এই বাংলাদেশের জন্য বেকার হিসেবে আবির্ভূত হয়েছে, এবং এটি একটা বাংলাদেশের জন্য খুবই প্যাথেটিক পার্ট হয়ে আছে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা একটা ত্রুটি রয়েছে। তো এই ত্রুটিটা কোথায়? এটা সমাধান দরকার আছে। সেই সমাধানটা কোথায়? কোরআন বলছেন যে মা ফাদরাতনা ফাইল কিতাবে মিন শাইইন, এটি হচ্ছে একটি স্বয়ং সম্পূর্ণ কিতাব, যেখানে আমি কোনো কিছুই বাদ দিই না, সমস্ত কিছু এখানে আছে। যেমন আজকের যে বিজ্ঞান, এই বিজ্ঞানে বিদ্যুৎ আবিষ্কারক স্বীকৃতি দেওয়া হয় টমাস আলভা এডিসনকে। আপনারা জানেন হয়তো ১৮০০ শতাব্দীর প্রারম্ভিকে টমাস আলভা এডিসনকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে তিনি বিদ্যুৎ আবিষ্কার করেছেন। অথচ যখন স্পেন বিজয় হয় ৭১০-এ, যখন কর্ডোভা নগরী, স্পেনের যে রাজধানী, সেই কর্ডোভা নগরীকে যখন উদ্বোধন করা হবে, তখন সেখানে আলোকসজ্জা করেছিল। ৭১৩-তে এটা উদ্বোধন করা হবে তারেক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইরের নেতৃত্বে। এই যে আলোকসজ্জা করতে বিদ্যুতের প্রথম আবিষ্কার করেছিলেন তারেক বিন জিয়াদ, অথচ মুসলিম ইতিহাস থেকে তাদেরকে নায় করে দেওয়া হয়েছে। আব্বাস বিন ফিরনাসকে প্লেনের জনক থেকে নায় করে দেওয়া হয়েছে, যিনি পিরেনিজ পর্বতমালা থেকে গ্যান্ডিংয়ের মাধ্যমে উঠেছিলেন, তাকে নায় করে দেওয়া হয়েছে। আব্বাস বিন ফিরনাসকে নায় করে দেওয়া হয়েছে চিকিৎসা যন্ত্রে ৩৬০টা দাঁতের যন্ত্র আবিষ্কার করে যিনি তাক লাগিয়েছেন। সমস্ত রন্ধ্রে রন্ধ্রে এই শিক্ষা ব্যবস্থা যেই সরকার এসেছে অথবা যেই বাংলাদেশে ডমিনেট করেছে, যে কলোনিয়ালিজম এসেছে, তাদের মতো করে এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। ব্রিটিশরা যাওয়ার সময় আমাদেরকে দুইটা চ্যালেঞ্জ করে দিয়ে গেছে।
একটা হচ্ছে তারা আমাদের জুডিশিয়ালি সিস্টেমটাকে অনেক বেশি ডেস্ট্রয় করে দিয়ে গেছে। ফলে আজকে দেখতে পাবেন এই 96% অথবা 92% মুসলমানদের দেশেও আজকে একজন দোষীটা বিচার পেতে তাকে 5 বছর অপেক্ষা করা লাগে। একজন নিরপরাধী সে আদালতের মধ্য দিয়ে নিরপরাধ হয়ে বের হইতে আসতে তাকে 16 বছর অপেক্ষা করতে হয়। একজন নিরপরাধী ক্রস ফায়ারে এখনো মারা যায়। এই জুডিশিয়াল সিস্টেমটাকে ডেস্ট্রয় করে দিয়েছে। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এডুকেশনাল সিস্টেমটাকে তারা ডেস্ট্রয় করে। তারা বলেছেন যে আমরা চলে যাব। 1947 যখন তারা এখান থেকে দুইটা রাষ্ট্র ভাগ করে দিয়ে চলে যান, পাকিস্তান এবং ভারত, 14 এবং 15 তারিখে, তখন তারা বলেছিল যে আমরা চলে যাব ঠিকই, কিন্তু আগামী 500 বছর তারা আমাদের গোলামি করবে। ঠিক সেম ভাবে আজকে এখনো পর্যন্ত আমরা কলোনিয়ালিজমের গোলামি করতেছি। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তারা সামান্য একজন বণিক শ্রেণী, একজন রুগ্ন যে দুর্ভিক্ষে মারা গিয়েছিল ইংল্যান্ড, যে খেতে পারে না, এরকম মানুষগুলা ভারতবর্ষে এসে দুর্যোগে পূর্ণ নিয়ামত কানায় এসে সমৃদ্ধ হয়ে একটা তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে বিশ্বের মধ্যে। কিন্তু এই বাংলাদেশ পড়ে আছে এই জায়গায়। তাহলে এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার সমাধানটা হচ্ছে মা ফাতরাত মাফাইল কিতাবে মুসলিম, কোরআনের কাছে আমাদেরকে দিতে হবে। কোরআনকে গবেষণা করে যখন আব্বাসীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, আব্বাসীয় সাম্রাজ্য হচ্ছে যে 750 থেকে 1258 পর্যন্ত তাদের বিশাল একটা সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যকালে বাগদাদের যে নগরী ছিল, এই বাগদাদ নগরীতে দারুল হাকাম এবং বাইতুল হাকাম নামে দুইটা সমৃদ্ধ লাইব্রেরি ছিল খলিফা হারুনুর রশিদের সময়কালে। সেখানে এত বেশি গবেষণা কাজ ছিল